ছিলাম না, আমি মূলত রাজশাহীতে ছিলাম। আমার মায়ের একটা অপারেশন হয়েছিল, আমি মেনলি সেখানে ছিলাম। এর মধ্যে দুপুরে 3:30টায় ফোন আসে আমার কাছে, আমার ফোন নাম্বার থেকে, যে আমার কাছে স্যারের ফোন আসেন। উনি বলেন যে আমাকে কিছু পুলিশ বাসায় এসে নিয়ে যাচ্ছেন। আমি বললাম কেন, আমরা তো এটা সম্পর্কে কিছুই জানি না, কারণ মামলার সিস্টেম হলো পুলিশ ইনফর্ম করে, জানে, আমরা বিষয়গুলো আগে জানতে পারি। তো পুলিশ বলছেন না, এটা ওনাকে টাইমও দিচ্ছেন না কথা বলার মতো, জাস্ট 1 মিনিট কথা ওইটুকু বলেই রেখে দিচ্ছেন। এখানে পুলিশ বলছেন আপনি যদি টাইম নেন আমরা রাফ বিহেভ করবো, এমনকি তাকে ড্রেসটাও ঠিক মতো পরতে দিচ্ছেন না। আর আজকে কথা বলে ওনার সাথে যেগুলো ডিটেলসে জানতে পারলাম, কি মামলায় নিয়ে গেল আমরা কেউ জানি না। তারা আদৌ পুলিশ কিনা প্রথমে সন্দেহ হয়েছিল যে তারা পুলিশ কিনা, কারণ পুলিশের দায়িত্ব যেটা, পুলিশ ঠিক মতো ইনফর্ম করে বলে, মামলা হলে সেটা আমাদের কাছে আসে। আমরা কোনো কিছু না জেনে যে নিয়ে যাচ্ছে, এটা পুলিশ বিশ্বাস করব কি করে? এখন তো দেশ দুনিয়ার পরিস্থিতি আপনারা সবাই জানেন। তারপরে গেল, তারপরে কি জন্য নিয়ে গেল, তখন আমি মানে আমার স্টুডেন্টদের বলি, আমার ছেলের মতো, ওরা বলি যা তোমরা দেখো তো, আমি তো রংপুরে আছি, রাজশাহীতে আছি, কোথায় স্যারকে কোথায় নিয়ে গেল? তখন আমরা জানতে পারলাম যে ওনাকে নাকি নিয়ে যাচ্ছে হাজিরহাট থানায়। ওনারা হাজিরহাট থানায় গেলেন, ওখানে যাওয়ার পর দেখছেন না, সেখানেও স্যারকে নিয়ে যাওয়া হলো না। তখন অলরেডি 4টা বেজে গেল। কোথায়? ওখানে যখন ওসির সাথে কথা বলা হয়, তিনি বলছেন যে আপনারা ওয়েট করেন, আমরা আসছি। কিন্তু কোথায় নিয়ে গেছেন সেটা সেভাবেও বলছেন না। ওনারা সরাসরি কোর্টে নিয়ে গেলেন। কোর্টে নিয়ে যেয়ে তখন ওনারা কী করলেন, কোর্টে আমাদের না আছে লয়ার, না আছে কেউ, না জানি আমরা সিচুয়েশানটা। তারপরে সরাসরি ওনা বললেন যে এরকম যে হত্যা মামলা, মানে যার মামলাটা দিছেন, যে বৃদ্ধা হত্যা হয়েছেন, তিনি মূলত মারা গেছেন হার্ট অ্যাটাকে। সেটা স্ট্রোক করে মারা গেছে কি প্রাইম মেডিকেল রংপুরে। সেটা 10 মাস আগের ঘটনা। সেই ঘটনাটাতে পুলিশ ওনার ওয়াইফের কাছে যেয়ে বাদী বানিয়ে সাদা কাগজের সিগনেচার নিয়ে আসে। ওনার ওয়াইফ মেনলি জানতেন না যে তখন মামলা আদৌ হয়েছে কিনা। পরে যখন জানা যায় যে না আসলে এটা মামলা হয়েছে, উনি ওয়াইফ হিসেবে যেটা বুঝতেই পারেনি যে কি হলো এটা তার সাথে। তারপরে যখন এই মামলায় ওনাকে ধরা হলো, অ্যারেস্ট করা হলো, আবার বেলটা পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করে দিলেন না। একটা জিনিস বলেন, আমার হাজবেন্ড যখন জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়, প্রথম ফেসবুক স্ট্যাটাস তিনি দিয়েছিলেন ছাত্রদের পক্ষে, যখন দেখছিলেন ছাত্রদের উপর অন্যায় অত্যাচার হচ্ছিল। যখন আমরা দেখি যে সাইদকে যেভাবে মেরে ফেলছিল পুলিশ, উনি দেখে থামতে পারেননি, উনি প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলেন। আমার সাথেই তিনি বসেছিলেন, আর সাথে সাথে তিনি ফেসবুক পোস্ট দিলেন যে আমি যদি কোনোভাবেই বন্দুকের নলটা গিয়ে আটকাতে পারতাম পুলিশের, এটাই দিলেন। তারপর যখন শাহিদ হত্যা মামলার যখন রিপোর্ট আসলো, সেই রায়ের যেটা দেখা গেল রিপোর্টে, সেটা নিয়েই তিনি প্রথম কথা বললেন যে না এটাও ভুল, এটাও কোনো তদন্ত রিপোর্ট হতে পারে না। তাহলে কি বিচার বিভাগের তদন্ত? সেটা ক্ষেত্রে কি আমরা ধরেই নিব যে পুলিশের এই স্ট্যাটাস দেওয়ার প্রেক্ষিতে ইন্টেনশনালি কিছু গোষ্ঠী সংঘবদ্ধভাবে এই অন্যায়টা করলো ওনার উপরে, যেটাতে তিনি কোনোভাবেই কোনো অবস্থাতেই দোষী নন? প্রথম কথা, এটা হত্যা মামলাও নয়। দ্বিতীয় কথা, তৃতীয় কথা, যখন আন্দোলন শুরু হয় তখন থেকে তিনি সবসময় আপনাদের খাতা কলমের সৈনিক। তার মানে তিনি সবসময় আন্দোলন করেন লেখালেখির মাধ্যমে, যেটা আপনারা বুঝবেন। উনি কখনোই কোনো কিছুতে শারীরিক মানে সশরীরে উপস্থিত হন না। সেক্ষেত্রে উনি আন্দোলনটা করেছেন মূলত ফেসবুক পোস্টের মাধ্যমে। উনি বলেন কলমের অনেক মূল্য, কলমের দাম অনেক বেশি, এই যে আমি একটা পোস্ট দিচ্ছি এটা অনেক বেশি আমার কাছে, এখানে আমি আন্দোলনে সামিল হচ্ছি ওদের সাথে, এইভাবে তিনি বলেন। আর আমার সাথে যে আন্দোলন চলাকালীন সময়ে সে কয়দিন তিনি অলওয়েজ বাসায় থেকেছেন, এমনকি আমার বাজারে পর্যন্ত আমি তাকে যেতে দেইনি, যেহেতু দেশের সিচুয়েশান ভালো না, এই জন্যে আমি পাঠাইনি। তাহলে ওনাকে এইভাবে বারবার মামলা, এটা প্রথম মামলা না, এর আগে আরেকটা অটো চালকের হত্যা মামলা দেওয়া হয়েছিল, যেখান থেকে আমরা বেরোতে পেরেছি, মামলাটা ওইভাবে রানও করেনি। আর তারপরে আবার বলা নাই, করা নাই, কোনো কিছুই নাই, মামলাতে কোনো নামই নাই, চার্জশিটে সরাসরি চলে আসে। বলেন তো, একটা মামলার তো প্রসিকিউশন আছে, কিছু সিস্টেম আছে, তা না করে সরাসরি চার্জশিটে নাম চলে আসা, সেটাও এইরকমই একটা মামলা। এরপর থার্ড মামলা এইখানে, মানে এই যে একটা গ্রুপ, একটা গোষ্ঠী তাকে কোনো না কোনোভাবে হ্যারাসমেন্টের জন্য চেষ্টা করছে, এইটা পুরোটাই আমাদের কাছে ক্লিয়ার।
এটা একেবারেই একটা ছকে বাঁধা। আর এই লাস্ট যে ওদের চেষ্টাটা ছিল, এই চেষ্টাটা হলো সবচেয়ে লাস্ট চেষ্টা। এই জন্যে ছক করে আগে থেকে প্রি প্ল্যান, কি সুন্দর করে প্ল্যান সাজিয়ে তিনি এই অ্যারেস্টটা করেছেন। এখন আপনারাই বলেন যে এইরকম একজন ব্যক্তি যে সত্যিকার অর্থে অন্যায় করেনি, যে ওয়াইফ হিসেবে আমি আপনাদের কাছে মানে 100তে 100 ভাগ গ্যারেন্টি সহকারে বলতে পারি, তিনি শুধু শিক্ষক না, তিনি দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করেছেন। তিনি রেল স্টারে মেট্রো এডিটর ছিলেন দীর্ঘ 12-13 বছর। তিনি ইউএনবিতে ছিলেন। তিনি 10-12 বছরেরও বেশি সময় ধরে জাতীয় প্রেস ক্লাবের মেম্বার। তিনি আপনাদের মতো কত সাংবাদিককে ট্রেনিং দিয়েছেন, যেটা আপনারাও জানেন, হয়তো বা এখানে ট্রেনিং প্রাপ্ত অনেকেই আছেন ওনার কাছ থেকে ট্রেনিং নেওয়া। তাহলে বলেন যে মানুষ এইরকম কাজ করে। আবার উনি কাজ করেন কি, এনজিও সেক্টরেও গবেষণার কাজ করেন, যেখানে বিভিন্ন ওয়ার্কার শ্রেণী, লেবার শ্রেণী, এদেরকে রাইটস ইস্যু নিয়ে কাজ করে তাদের রাইটসটা নিয়ে দেন। এই মানুষ কিভাবে এই অটোওয়ালা, এই দোকানদার, এদের খুনের হিসাব যে হত্যা করেন, এই সমস্ত মামলা এইভাবে এইভাবে হ্যারাসমেন্টের কারণ কি? প্রথম কথা, আমি এইভাবে যে চলতে আছে, এই চলা সম্ভব না। এখন আমাদের যেটা শুধু শিক্ষক, দেখবেন যে বিভিন্ন শিক্ষককেও বিভিন্ন মামলায়, হত্যা মামলায় দেওয়া হচ্ছে। শিক্ষকের মামলা হতে পারে ক্যাম্পাসের ভিতরে যেগুলো ঘটনা ঘটে, যেমন শাহিদ হত্যা মামলা। এখানে যারা ছিলেন তারা বিচার পেয়েছেন, তাদেরকে ক্ষমা করা কখনোই সম্ভব না, কারণ তারা অপরাধী। কিন্তু এগুলো মামলা তো কোনোভাবেই একজন শিক্ষকের নাম জড়ানো যায় না। এটা আর্থিক বাণিজ্যের হিসাবে পার্ট একটা, আর মানুষের নিজস্ব একটা ক্ষোভ উঠানো ধারণা মাত্র। ক্ষোভ উঠানোর জন্য এইভাবে মানুষকে এইভাবে অবহেলা করে এইভাবে হ্যারাসমেন্টে পড়তে হচ্ছে, যার আমি নিজেই ভুক্তভোগী। কালকে দুপুর 3:30 থেকে 4টার মধ্যে ঘটনা। খাওয়া দাওয়া শেষ করেছি, বাবা খাওয়া দাওয়া শেষ করে শুতে গেছে, আমি খাওয়া শেষ করে উঠতেছি, আমার সময় বেল বাজছে। বাবা গিয়ে দরজা খুললো, তারপর কয়েকজন পুলিশ ঢুকে গেল, ওর মধ্যে সিভিল ড্রেসেও কয়েকজন ছিল। এখন বাবার পরিচয় নিল, আপনার বললো যে আপনার একটা হত্যা মামলায় নাম আসছে। বাবা ডিটেলস জানলো, এরপর ওরা বললো আপনাকে এখনই আমাদের সাথে যেতে হবে। বাবা বলল আমি আমার ভিসি স্যারের সাথে কথা বলবো। ও বললো যে আপনাকে সময় দেওয়া হবে না। বাবা তারপরেও ভিসি স্যারকে ফোন দিলেন। ভিসি স্যার হয়তো মিটিংয়ে ছিলেন, ব্যস্ত ছিলেন, তিনি ঠিকমতো ফোন ধরতে পারলেন না। এরপর বাবা ছাত্র ভাইদের ফোন দিলেন, আর এর মধ্যে আমার মা রাজশাহীতে ছিল, আমার মাকে ফোন দিলেন। এরপর তাকে পোশাকও পরতে দিল না, সুযোগটা দিতে চাচ্ছিল না। তাড়াহুড়া করে বাবা কোনো রকমে একটা জিন্স প্যান্ট আর একটা গেঞ্জি পরে বাবাকে ঠেলে ঠুলে ওরা নিয়ে চলে গেছে। আর এটাও থ্রেট করছে যে আমরা আপনার সাথে রাফ বিহেভ করতে বাধ্য হব। আমার চাওয়া নির্দোষ একজন মানুষ ইউএনডিপিতে হিউম্যান রাইটস নিয়ে চাকরি করেন, তিনি তো কখনো এইসব জড়িত হতে পারেন না। আর আরেকটা লজিক দেখেন, এই ঘটনা হচ্ছে হাজিরহাট থানায়, বাবার কর্মস্থান পার্কের মোড়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাবা থাকেন ব্যাংকের মোড়, কোতোয়ালি থানা। এখন হাজিরহাট থানায় একটা মামলার আসামি তিনি কেমনে হন? এর পিছনে কিছু আছে, ষড়যন্ত্র, এগুলো পরিকল্পনা, আগে থেকেই কিছু লোক পরিকল্পনা করে রাখছে আর কি। আমাদের বিভাগের একজন সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হককে একটি ভুয়া মিথ্যা মামলায়, প্রহসনমূলক একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মাহমুদুল হক একজন সাবেক ডেইলি স্টারের মেট্রো এডিটর। তিনি ইউএনবিতে একজন সাব এডিটর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাতীয় প্রেস ক্লাবের একজন সদস্য ছিলেন। এছাড়াও তিনি ইউএনডিপিতে হিউম্যান রাইটসের বিভিন্ন দীর্ঘদিন কর্মরত ছিলেন, একজন হিউম্যান রাইটস অফিসার হিসেবে দীর্ঘদিন আর কি কর্মরত ছিলেন। এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ আছে, সেই বিভাগের একজন গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত একজন শিক্ষার্থী। তিনি সেখানে একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তো তাকে যখন এরকম একটি ভুয়া মামলায়, আসলে একটা মিথ্যা মামলায়, প্রহসনমূলক মামলায় গ্রেপ্তার করা হয়, আমরা এর উদ্বেগ প্রকাশ করে আমরা 3টি দাবি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম দাবি আগামী 48 ঘন্টার মধ্যে ওনাকে সসম্মানে এবং নিঃশর্তে মুক্তি দিতে হবে। যেহেতু ওনাকে কোনো আইনি পদক্ষেপ বা আইনি প্রসেস মেনটেন করে গ্রেপ্তার করা হয়নি, সেই জন্য আগামী 24 ঘন্টার মধ্যে আমরা ওনার সসম্মান এবং নিঃশর্তে আমরা ওনার জামিন এবং ওনাকে আসলে কারাগার থেকে ছেড়ে দেওয়ার
আমরা দাবি উত্থাপন করছি। দ্বিতীয় দফা বা দ্বিতীয় দাবি হচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে এই মিথ্যা মামলার পরিকল্পনায় যারা জড়িত তাদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এবং গঠনের পরবর্তী 3 কার্যদিবসের মধ্যে এই তদন্ত কমিটির রিপোর্ট দাখিল করতে হবে। এবং তৃতীয় যে দাবি সেটি হচ্ছে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এই 3 কার্যদিবসের মধ্যে রিপোর্ট আসার আগ পর্যন্ত আমরা আমাদের সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করছি এবং এর মধ্যে যদি এই সময়ের মধ্যে যদি এই তদন্ত কমিটি গঠন করা না হয় এবং এই তদন্ত কমিটির রিপোর্ট যদি দাখিল না করা হয় তাহলে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত সর্বস্তরের শিক্ষার্থী এবং শিক্ষকরা মিলে এবং এই রংপুর বিভাগের রংপুর শহরের এবং রংপুরের যারা সচেতন মহল আছে তাদেরকে নিয়ে এই মিথ্যা মামলার এবং এই ষড়যন্ত্রের এবং এই মহামারীর বিরুদ্ধে আমরা এটাকে দমন করতে এবং নির্মূল করতে আমরা বৃহত্তর আমরা আন্দোলন এবং ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। যেই জুলাই অভ্যুত্থান হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, আপনারা খেয়াল করেছেন যে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে এর আগে আমাদের যে 5 জন শিক্ষককে তাদেরকেও একটি হয়রানিমূলক মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং পরবর্তীতে আমাদের বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক শ্রদ্ধেয় মাহমুদুল হক স্যারকে তাকেও একটি মামলায় দেখিয়ে তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলার পটভূমি এবং এই মামলাটাকে যদি একটু পর্যবেক্ষণ করা যায় তাহলে বোঝা যাবে যে সারা বাংলাদেশ জুড়ে যে মিথ্যা হয়রানিমূলক যে মামলা করে যে মামলা বাণিজ্যর যে রমরমা এই যে একটি চক্র তারা প্রশাসনের সহযোগিতায় চালাচ্ছে এটি আসলে স্পষ্ট হবে। আমরা এখানে আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক সহ পুরো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবার এখানে দাঁড়িয়েছি। এই সারা বাংলাদেশ জুড়ে যে হয়রানি, মিথ্যে এবং এই যে মামলা বাণিজ্য চলছে এই মামলা বাণিজ্যর বিপক্ষে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই যে আওয়ামী লীগ, যুবলীগ, খনি লীগ সহ যে মানুষগুলো রয়েছে তাদের ব্যাপারে অ্যাকশন না নিয়ে বরং যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন, যারা রাষ্ট্রের সম্মানিত ব্যক্তি, যারা পালানোর চিন্তা করে না, তাদেরকে গ্রেপ্তার করে এই হয়রানি বন্ধ করতে হবে এবং সারা বাংলাদেশে এ ধরনের যত হয়রানিমূলক, মিথ্যে, জুলুম এবং মামলা বাণিজ্যের যে অবৈধ সিন্ডিকেট তৈরি হয়েছে সেই অবৈধ সিন্ডিকেটের বিপক্ষে সারা বাংলাদেশকে এবং প্রশাসনের উচ্চ মহলকে এখনই সচেষ্ট হইতে হবে এবং অনতিবিলম্বে এই আমাদের মাহমুদুল স্যার এনাকে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এটি নজরে নেবেন এবং অনতিবিলম্বে এই মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে স্যারকে মুক্ত করে দিতে হবে এবং সারা বাংলাদেশে থানা পর্যায়ে এরকম যত মিথ্যে হয়রানিমূলক মামলাগুলো আছে সেগুলোতে অবশ্যই পুলিশ যেন একজন সম্মানিত মানুষকে, রাষ্ট্রের একজন নাগরিককে গ্রেপ্তার করার সময় যেন তদন্ত এবং সর্বোচ্চ স্বচ্ছতার পরিচয় দেয়। এরকম নামমাত্র হয়রানি করার জন্য এই রাষ্ট্রের একজন নাগরিককে তারা এভাবে গ্রেপ্তার করতে পারে না।